সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম এবং দশম শ্রেণী, প্রিয় অভিভাবক যারা দেখতে পাচ্ছেন, সবাইকে আসসালামু আলাইকুম। রোটারি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। করোনাকালীন সময়ে তোমরা অবশ্যই আশা করছি নিরাপদে আছো, ভালো আছো। তো আমি আজকে তোমাদের পাঠদান করব বাংলা দ্বিতীয় পত্র সমাস, যে বিষয়টাকে তোমরা খুব কঠিন মনে করো। একটা কথা আছে যে সমাস শিখতে লাগে 6 মাস। প্রিয় শিক্ষার্থী, কথাটি মোটেই ঠিক না। খুব মনোযোগ দিবে, অবশ্যই তোমরা খুব ভালো মতো সংক্ষিপ্ত সময়ে তোমরা সমাসটিকে আয়ত্ত করতে পারবে। শুধু তোমাদের মনোযোগের প্রয়োজন। তো এই সমাস বিষয়টিকে আমি 4টি ক্লাসে ভাগ করে তোমাদের পাঠদান করব। আশা করি তোমরা মনোযোগী হবে, তোমরা নোট করবে, বোঝার চেষ্টা করবে। খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ তোমরা সমাস সম্পর্কে ভালো শিক্ষা লাভ করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি শুরু করছি ক্লাস। আজকের পাঠ্য বিষয় সমাস। সমাস তোমরা যা কিছু পড়বে অর্থটা জেনে নেবে, তাহলে পাঠ্য বিষয়টা খুব সহজ হয়ে যায়। এই যে সমাস তোমরা নবম শ্রেণী থেকেই পড়ে আসছো। সমাস শব্দের অর্থ কী? সমাস হচ্ছে সংক্ষেপ, সংক্ষিপ্তকরণ। কিসের সংক্ষেপ? আমরা যখন কথা বলি তখন কথাটিকে শ্রুতি মধুর করার জন্য, সহজ করার জন্য, বোধগম্য করার জন্য আমরা বড় কথাটাকে সংক্ষেপ করে একটা পদে পরিণত করি। অনেকগুলো পদকে আমরা একটা পদে পরিণত করি। এই হচ্ছে সমাস, সংক্ষিপ্তকরণ, এক পদে পরিণতকরণ। তো সমাস কাকে বলে? সমাস হচ্ছে 2 বা ততোধিক পদের পরস্পর সম্পর্কযুক্ত 2 বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকেই সমাস বলে। তাইলে সমাস হচ্ছে সংক্ষেপ, এক পদে একাধিক পদকে এক পদে পরিণত করাই হচ্ছে সমাস। তো সমাস শব্দের অর্থটা জানলে, সংজ্ঞাটা জানলে, যেমন আমি একটা উদাহরণ এখানে নিয়েছি, সিংহ চিহ্নিত যে আসন। এক কথায় আমরা এই বাক্যটিকে যদি সংক্ষিপ্ত করি তাহলে দাঁড়ায় সিংহাসন। এইটাই হচ্ছে সমাস। এই যে সংক্ষিপ্ত রূপটা, একাধিক পদের যে সংক্ষিপ্ত রূপ, এই সংক্ষিপ্ত রূপটাই হচ্ছে সমাস। সমাসের আরও নাম আছে, সমস্ত পদ, আরও আছে সমাসবদ্ধ পদ। সমাসকে আমরা 3টি নামে চিহ্নিত করি: সমাস, সমস্ত পদ, সমাসবদ্ধ পদ। আচ্ছা, এই যে আমরা একটি বাক্য এখানে উদাহরণস্বরূপ নিয়েছি, এখানে দেখো 1, 2, 3, 4টি পদ আছে। এই 4টি পদকে আমরা সংক্ষেপ করে একটা পদে পরিণত করেছি। কেন করেছি? কারণ আমরা যদি বলি রাজা সিংহ চিহ্নিত আসনে বসে আছেন, ভালো শোনাবে? মোটেই না। তো উচ্চারণের সুবিধার জন্য, বলার সুবিধার জন্য, কথার সৌন্দর্যের জন্য আমরা এই বড় বাক্যটিকে
ছোট করে সমাসে রূপান্তর করে আমরা ব্যবহার করি কি রাজা সিংহাসনে বসে আছেন। এটাই হচ্ছে সমাসের প্রয়োজনীয়তা। বাক্যকে শ্রুতিমধুর করা, সংক্ষিপ্ত করা, সহজ করা, এটাই সমাসের প্রয়োজন। তো এই যে বাক্যটি, এটির নাম কি? এটির নাম হচ্ছে ব্যাস বাক্য। আরেকটি নাম আছে, আরেকটি নাম হচ্ছে বিগ্রহ বাক্য। তাহলে সমাসের যে বাক্যটিকে আমরা সংক্ষিপ্ত করি সেই বাক্যটির নাম হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এই যে ব্যাস বাক্য, এই ব্যাস বাক্য থেকে সবগুলো পদ কিন্তু এখানে যায়নি। এখানে গেছে দুটি পদ, একটি হচ্ছে এই সিংহ, আর একটি হচ্ছে আসন। দুটো মিলে সিংহাসন। তাহলে এই যেই দুই পদ মিলে, যে ব্যাস বাক্য থেকে যে দুটি পদ মিলে সমাস হবে তাকে বলে সমস্যমান পদ। সমস্যমান পদ। তাইলে যে যে পদ মিলে সমাস হয় তাকে কি বলে? তাকে বলে সমস্যমান পদ। এই যে সমস্যমান পদ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। সমস্যমান পদ হচ্ছে যে দু পদ মিলে সমাস গঠিত হয়। আচ্ছা, দেখো আমরা জানলাম ব্যাস বাক্য, সমস্যমান পদ, সমাস। এখন এই সমাসের দুটো অংশ আছে। কি? এটাকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে কি পাই? সিংহ আসন। এই দুটো অংশ নাম আছে। এটা হচ্ছে পূর্বপদ, পরপদ। পূর্বপদ এবং পরপদ। তাহলে সমাসের অংশ কয়টি? সমাসের অংশ হচ্ছে দুটি। কি কি? পূর্বপদ এবং পরপদ। তো আশা করছি তোমরা এইটুক ভালোভাবে বুঝতে পেরেছ। তোমরা ক্লাস করার সময় অবশ্যই নোট করবে, যা কিছু শুনবে, যা কিছু দেখবে, হাত দিয়ে তোমাদের নোট খাতায় সব কিছু তোমরা লিপিবদ্ধ করবে। আচ্ছা, এবার আসি সমাসের প্রকারভেদ। তোমরা জানো সমাস হচ্ছে 6 রকম। সমাস 6 রকম। সমাসকে যে শ্রেণী বিভাগ, সমাসের এই যে শ্রেণী বিভাগ, এই শ্রেণী বিভাগটা করেছে অর্থ প্রাধান্যের উপর ভিত্তি করে। সমাসের দুটি পদ আছে, তোমরা একটু আগে দেখলে, পূর্বপদ এবং পরপদ। কখনো কখনো ওই সমাসের পূর্বপদের অর্থ প্রাধান্য পায়, কখনো কখনো পরপদের অর্থ প্রধান থাকে। অর্থ প্রাধান্যের উপর ভিত্তি করে সমাসের শ্রেণীবিভাগ করা হয়েছে। সমাস 6 রকম। দ্বন্দ্ব সমাস, কর্মধারয়, অব্যয়ভাব সমাস, দ্বিগু সমাস, বহুব্রীহি, তৎপুরুষ সমাস। আজকে আমি তোমাদের সময়ের সীমাবদ্ধতার কারণে আমি দুটো বিষয় নিয়ে আজকে আমি
দুটি প্রকারভেদ নিয়েই আজকে আমি পাঠদান করব। সবগুলো আমি পরের ক্লাসে ধাপে ধাপে আলোচনা করব। তো দ্বন্দ্ব সমাস হচ্ছে, দ্বন্দ্ব সমাস কাকে বলে? যে সমাসের আমি আগেই বলেছি এই শ্রেণী বিভাগটা করা হয়েছে অর্থ প্রাধান্যের উপর ভিত্তি করে। যে সমাসের পূর্বপদ এবং পরপদ দুটিরই অর্থ প্রধান থাকে তাকে বলে দ্বন্দ্ব সমাস। যেমন আমি যদি বলি বাবা মা, বাবা মা যদি বলি তাহলে কি হয়? দেখো, বাবা ও মা সমাস কি? বাবা মা। এখন দেখো, বাবা মা কথাটা বললে পূর্বপদ হচ্ছে বাবা, পরপদ মা। বাবা মা বললে দুটি পদেরই পূর্বপদ এবং পরপদ দুটিরই অর্থ সমানভাবে প্রাধান্য পাচ্ছে। এই দুটি অংশের প্রাধান্য থাকলেই তাকে বলে দ্বন্দ্ব সমাস। তো দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ আছে, অনেক রকম দ্বন্দ্ব সমাস আছে। যেমন আমি এখানে লিখে যাচ্ছি, সমার্থক দ্বন্দ্ব, সমার্থক, বিপরীতার্থক, বিরোধার্থক, মিলনার্থক, সংখ্যাবাচক, অঙ্গবাচক, সর্বনামবাচক, ক্রিয়াবাচক, আরও অনেকগুলো আছে। আমি খুব সংক্ষিপ্তভাবে তোমাদের আজকে পাঠদান করব। তোমরা জানো যে আমাদের সময় সীমিত। সমার্থক দ্বন্দ্ব কোনগুলো? সমার্থক দ্বন্দ্ব হচ্ছে পূর্বপদ এবং পরপদ দুটিরই অর্থ যদি সমান থাকে, একই রকম থাকে। যেমন টাকা পয়সা, টাকা পয়সা, ধন দৌলত, এগুলো হচ্ছে সমার্থক। টাকা এবং পয়সা দুটির অর্থ একই, ধন দৌলত একই অর্থ, এজন্য এগুলো হচ্ছে সমার্থক। তারপর বিপরীতার্থক, লেনদেন, জমা খরচ, লাভ লোকসান। জমা বিপরীত শব্দ হচ্ছে খরচ, লাভ বিপরীত শব্দ হচ্ছে লোকসান। এই রকম ছোট বড় আয় ব্যয় হিসেব নিকেশ এগুলো হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। বিরোধার্থক, বিরোধ থাকবে, পূর্বপদ এবং পরপদ দুটোর মধ্যে বিরোধ থাকবে। অহিনুকুল, দা কুমড়া ইত্যাদি দুটির মধ্যে বিরোধ থাকবে। দা কুমড়া, অহিনুকুল। দা কুমড়া কি? কুমড়া কেটে দেয় কিসে? দা দিয়ে। তাহলে দায়ের সাথে কুমড়ার একটা বিরোধ আছে। অহি এবং নকুল, সাপ এবং বেজি, শত্রুতাপূর্ণ সম্পর্ক, বিরোধ সম্পর্ক। মিলনার্থক, বাবা মা, গরু বাছুর,
এটা হচ্ছে মিলনার্থক। বাবা মা সম্পর্কযুক্ত, গরুর সাথে বাছুরের সম্পর্কযুক্ত। তো পূর্বপদ এবং পরপদ দুটি যদি পরস্পর সম্পর্কযুক্ত হয় তাকে বলা হয় মিলনার্থক দ্বন্দ্ব। তারপর দেখো সংখ্যাবাচক। সংখ্যাবাচক সমাস কোনগুলো? আমরা কথায় কথায় অনেক সময় এই ধরনের শব্দগুলো ব্যবহার করি, যেমন ৯-৬। ৯-৬ শব্দের অর্থ কি? এটি কিন্তু সংখ্যা নয়, এটি একটি সমাস। এটির একটি অর্থবহ, বিশেষ অর্থবহ। ৯-৬ মানে বিশৃঙ্খল, কিন্তু আমরা সংখ্যা যুক্ত করে এই সমাসটা তৈরি করেছি। ১৯-২০। ১৯-২০ এটি কিন্তু সংখ্যা নয়, এটি হচ্ছে একটি সমাস। ১৯-২০, ৯-৬। ১৯-২০, ৯-৬ এগুলা মোটেও সংখ্যা নয়, এগুলি আমরা কথায় কথায় ব্যবহার করি সমাস হিসাবে, যার বিশেষ অর্থ যা বিশেষ অর্থ বহন করে। ১৯-২০ মানে তেমন পার্থক্য, ১৯-২০ অল্প পার্থক্য। ৯-৬ বিশৃঙ্খল। তো এরকম অঙ্গবাচক আছে। অঙ্গবাচক হাত পা, নাক কান। হাত পা আমরা কথায় কথা বলি, হাত পা এগিয়ে দাও মানে কাজে নিজেকে নিয়োজিত করো, হাত পা। তারপরে নাক কান, চোখ কান। চোখ কান কি? চোখ কান খোলা রাখো, আমরা কথায় কথায় বলি তোমরা চোখ কান খোলা রাখো মানে সচেতন থাকো। এগুলো হচ্ছে অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস। আরও কিছু দ্বন্দ্ব সমাসের উদাহরণ তোমরা বইতে বিস্তারিতভাবে পড়ে নেবে। অবশ্যই তোমরা, আমি বারবার ক্লাসে একটা কথা বলি, সেটি হচ্ছে রিডিং পড়ার কোনো বিকল্প নাই। হোক ব্যাকরণ, কিন্তু সেটি বারবার বইয়ের বিস্তারিত অংশ জুড়ে যা কিছু থাকে সেগুলি নিখুঁতভাবে তোমরা রিডিং পড়বে, বারবার পড়বে, বোঝার চেষ্টা করবে। কারণ ব্যাকরণ হচ্ছে বোঝার জিনিস, বারবার পড়তে হবে, মনোযোগ দিতে হবে, তবেই তোমরা খুব কঠিন জিনিসটাকে সহজ করে শিখতে পারবে। সমাস শিখতে মোটেই তোমাদের ৬ মাস লাগবে না। 4টা ক্লাস অনুসরণ করো, একটু পড়াশোনা করে, তো পুরা সমাসটা তোমাদের আয়ত্তে এসে যাবে। সমাস মোটেও ভীতিকর কোনো কিছু নয়। আচ্ছা, এই গেল আমার দ্বন্দ্ব সমাস নিয়ে বিস্তারিত আলোচনা। কর্মধারয় সমাস। শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয়টি ছিল কর্মধারয় সমাস। আমি কর্মধারয় সমাস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। তো দেখো, একটি ছক আমি করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। কর্মধারয় সমাস অনেকগুলো রকম ফের আছে, তো আমি তোমাদের সুবিধার জন্য এই ছকে নিজের মতো করে সাজিয়ে নিয়েছি। আচ্ছা, এবার আসি কর্মধারয় সমাসের সংজ্ঞা কি। কর্মধারয় সমাসের সংজ্ঞা হচ্ছে বিশেষণ পদ এবং বিশেষ্য পদ মিলে
যে সমাস হয় এবং যার পরপদের অর্থ প্রধান থাকে এবং ব্যাস বাক্যে সর্বনাম পদ ব্যবহৃত হয়। তো কর্মধারয় সমাসের সংজ্ঞার মধ্যে তিনটি বিষয় আছে। একটি হচ্ছে বিশেষণের সাথে বিশেষণ যুক্ত হবে, ব্যাস বাক্যে সর্বনাম পদ ব্যবহৃত হবে। সর্বনাম পদ কোনগুলো? যে, যিনি, যেমন, তেমন ইত্যাদি। আরেকটা হচ্ছে পরপদের অর্থ প্রধান থাকবে। আমি যে তোমাদের প্রথম একটি উদাহরণ দিয়েছিলাম, সিংহাসন, সিংহ চিহ্নিত যে আসন সিংহাসন। বন্ধুরা দেখো, এখানে পূর্বপদ এবং পরপদ দুটি অংশ। সিংহ চিহ্নিত যে আসন সিংহাসন, এই সিংহাসনের অর্থের মধ্যে দেখো কোন পদের অর্থ প্রধান। সিংহাসন বললে কি আমরা সিংহ বুঝি? না, আমরা বুঝি এটি একটি আসন যাতে রাজা বসেন। এটি সিংহ নয়, এটি হচ্ছে একটি আসন, মানে হচ্ছে পরপদের অর্থ প্রধান। তো যাতে সিংহের চিহ্ন আঁকা আছে, তো সিংহাসন পরপদের অর্থ প্রধান, পরপদের অর্থ প্রধান। এবং দেখো এখানে সিংহ এবং আসন এ দুটো কিন্তু বিশেষ্য পদ। সিংহ চিহ্নিত যে আসন, যে কথাটি আছে, যে হচ্ছে সর্বনাম পদ। তাইলে দেখো তিনটি বৈশিষ্ট্য আছে: বিশেষণ, বিশেষ্য, বিশেষ্য পদ, পরপদের অর্থ প্রধান, সর্বনাম পদ ব্যবহার। এটি হচ্ছে কর্মধারয় সমাস। তো এই তিনটি বৈশিষ্ট্য থাকলে সেটি কর্মধারয় সমাস হবে। তাইলে কর্মধারয় সমাস তিন ভাবে গঠিত হয়। দেখো, বিশেষণ যোগ বিশেষ্য, বিশেষণ যোগ বিশেষণ, বিশেষ্য যোগ বিশেষ্য। এই তিন উপায়ে কর্মধারয় সমাস গঠিত হয়। মানে পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য, দুটোই বিশেষণ হতে পারে অথবা দুটোই বিশেষ্য হতে পারে। বিশেষণ বিশেষ্যর উদাহরণ কি? যেমন মহানবী, দেখো পূর্বে আছে কি মহা, একটি গুণের নাম, নবী বিশেষ্য। বিশেষণ বিশেষণ, টক টক ঝাল, কোনো খাদ্যের গুণ, সেই খাদ্যটি টক এবং ঝাল, দুটি হচ্ছে বিশেষণ, দুটোই বিশেষ্য। গোলাপ ফুল, দেখো গোলাপ ফুল, গোলাপ বিশেষ্য পদ, ফুল বিশেষ্য পদ। তাইলে এই তিন উপায়ে গঠিত যে কর্মধারয় সমাস তাকে বলে সাধারণ কর্মধারয় সমাস। আশা করি তোমরা সাধারণ কর্মধারয় সমাস বুঝতে পেরেছ। খেয়াল করে দেখো, প্রত্যেকটারই পরপদের অর্থ প্রধান থাকবে। এরপর আসি মধ্যপদরূপী কর্মধারয় সমাস। ওই যে সিংহাসন, সিংহাসন, মধুমাখা, স্মৃতিসৌধ, ফলান্ন ইত্যাদি ইত্যাদি। মধ্যপদলুপী
মাঝখান থেকে পদ লোপ পেয়ে যে সমাস হবে, যে কর্মধারয় সমাস হবে তাকে বলে মধ্যপদলোপী। এইটাকে আমরা যদি বিশ্লেষণ করে আমরা বেশ বাক্যটা বের করি, সিংহ চিহ্নিত যে আসন, আমি প্রথমে দেখিয়েছি অনেকগুলো পদ থেকে মাত্র দুটো পদ নিয়ে আমরা এই সিংহাসন সমাস করেছি। মাঝখান থেকে দেখো চিহ্নিতটা বাদ গেল। মধু দ্বারা মাখা, দ্বারা বাদ গেল, লোপ হয়ে গেল মধুমাখা। স্মৃতিসৌধ, স্মৃতি রক্ষার উদ্দেশ্যে নির্মিত যে সৌধ, দেখো মাঝখান থেকে কতগুলো পদ লোপ পেয়েছে, স্মৃতিসৌধ। ফল মিশ্রিত যে অন্ন, ফলান্ন, মিশ্রিতটা লোপ পেয়েছে, তাইলে মাঝখান থেকে পদ লোপ পেলে পরে লোপ করে আমরা যে সমাস তৈরি করি সেটি হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। উপমামূলক, পূর্বপদ এবং পরপদ দুটির মধ্যে যদি তুলনা থাকে তাইলে তাকে বলে উপমামূলক কর্মধারয় সমাস। উপমা, তুলনা। চাঁদমুখ, চাঁদমুখ এই সমাসটিতে দেখো চাঁদের সাথে মুখের তুলনা করা হয়েছে। পূর্বপদ এবং পরপদ দুটির মধ্যে তুলনার বিষয়টি আসলে সেটি হবে উপমামূলক কর্মধারয় সমাস। তো উপমামূলক কর্মধারয় আমরা পড়তে গেলে আমাদের তিনটি বিষয় আমাদের জানতে হবে। একটি হচ্ছে উপমান, উপমেয়, আর একটি হচ্ছে সাধারণ গুণ। এই তিনটি জিনিস আমাদের জানতে হবে। উপমার বিষয়টি কখন আসবে? যখন দুটো বিষয়ের মধ্যে একই গুণ থাকবে, কমন গুণ, সাধারণ গুণ। চাঁদের সাথে মুখের তুলনা করার কারণ কি? যে মুখ দেখতে চাঁদের মতো সুন্দর। এখানে তিনটি বিষয় আছে। একটি হচ্ছে বেশি গুণসম্পন্ন, যার সাথে তুলনা করা হয়। কিসের সাথে তুলনা করা হয়েছে? চাঁদ, যেটি বেশি গুণসম্পন্ন। উপমেয় হচ্ছে মুখ, উপমেয় হচ্ছে মুখ, যার তুলনা করা হয় সেটি হচ্ছে উপমেয়। আর এই উপমান এবং উপমেয়ের মধ্যে একটি গুণ কমন থাকবে, সেটি হচ্ছে সাধারণ গুণ। সেটি কি? সেটি হচ্ছে সুন্দর। যেমন আমরা কালো কিছুর তুলনা করলে আমরা কি বলি? ভ্রমরের মতো কালো। সাদা কিছুর তুলনা করলে আমরা কি বলি? দুধের মতো সাদা। তো এই যে তুলনার বিষয়গুলোর মধ্যে এই তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এটি মনে রাখতে হবে। উপমান, উপমেয় এবং সাধারণ গুণ। তাইলে উপমামূলকের মধ্যে আবার তিনটি প্রকার আছে। উপমান, উপমিত, রূপক। রূপক। উপমানের মধ্যে কি থাকবে? উপমানের মধ্যে থাকবে উপমান, থাকবে উপমান পদ থাকবে, উপমান থাকবে, আর সাধারণ গুণ থাকবে, সাধারণ গুণ থাকবে। যেমন কাজল কালো, কাজল কালো। কাজল কালোর মধ্যে দেখো কালো সাধারণ গুণ, আর উপমান কাজল। এখানে কি নেই? এখানে নাই উপমেয়। আমরা বলছি কাজল কালো, কিন্তু কি সেটি এখানে নেই। এখানে সাধারণ গুণ থাকবে এবং
উপমান পদ থাকবে, সেটি হচ্ছে উপমান কর্মধারয় সমাস। আর উপমিত দেখো, উপমিত হচ্ছে উপমান পদ থাকবে যোগ উপমেয় থাকবে। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এই দুটির মধ্যে কি তফাৎ? এখানে সাধারণ গুণ আছে, এখানে সাধারণ গুণ নেই। যেমন চাঁদমুখ, চাঁদমুখ উপমিত কর্মধারয় সমাস। এখানে চাঁদের মতো মুখ, কিন্তু চাঁদের মতো কেমন সুন্দর কথাটি এখানে উল্লেখ নেই। আর রূপক, রূপকেও এই দুটি থাকবে, তবে পার্থক্য কি? কোন দুটি থাকবে? উপমান থাকবে, উপমেয় থাকবে। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে অভেদ কল্পনা। অভেদ কল্পনা মানে কোনো, এখানে যেমন আমরা বলছি চাঁদের মতো মুখ, মানে কিছুটা গুণসম্পন্ন। আমরা বলছি না চাঁদেই মুখ, কিন্তু এখানে আমরা সেরকম বলছি। যেমন শোকানল, শোক রূপ অনল, আগুনের মতো আগুন এবং শোক একাকার। এখানে কোনো ভেদাভেদ নেই, মানে তীব্রতা বোঝাচ্ছে, তুলনা করছে কিন্তু তীব্রতা বোঝাচ্ছে। এইটুকুই হচ্ছে আজকে আমার পাঠ্যের বিষয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তবে ক্লাসগুলোর পাশাপাশি তোমাদের পর্যাপ্ত পড়াশোনা করতে হবে। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমি পরবর্তী কর্মধারয় সমাসগুলো, পরবর্তী সমাসগুলো একে একে আমি বুঝাবো। আমি মোট 4টি ক্লাস নেব সমাসের উপরে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা উপকৃত হবে ক্লাসগুলো করে। তোমরা অবশ্যই ভালো থাকবে। সামনে এসএসসি পরীক্ষা, তোমরা সেভাবে করে নিজেদের প্রস্তুত করো। তো অল দ্য বেস্ট।